প্রিয় শিক্ষার্থীরা, রাইট ফর্ম অফ ভার্বের উপর এই ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। গতদিন আমি এর প্রথম অংশে ছিলাম, আজকে আমি দ্বিতীয় অংশে আছি। আশা করছি পার্ট বাই পার্ট যদি ক্লাসটা নেই, তোমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো তোমরা সহজে কাটিয়ে উঠতে পারবা। তো তোমাদের সেই দুর্বলতা কাটিয়ে ওঠানোর জন্যই মূলত আজ আমাদের এই ক্লাসের আয়োজন। যেহেতু এটা অনলাইন ক্লাসে থাকলে তোমরা অনেকটা দুষ্টমি করো, তোমাদের অনেকটা সোজা করতে করতে সময় চলে যায়, তাহলে সেই সময়টা কিন্তু এখানে বেঁচে যাচ্ছে। ঠিক আছে, তো তোমরা যারা ক্লাসে আসছো তারা আশা করছি খুব মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখবা। তো আসো আমরা ক্লাসটা শুরু করি। রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 2। এখানে দেখো, আজকের এই সেন্টেন্সগুলো পড়লে তুমি বুঝতে পারবা আমি কি সম্পর্কে বলছি। হি ইনসিস্টেড অন মাই গো দেয়ার। হি ইনসিস্টেড অন মাই গো দেয়ার। তারপরটা হচ্ছে আই ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু বাই এ নিউ শার্ট। তারপরটা কি হচ্ছে, হি ওয়ান্টেড টু নিউ হাউ মাচ দে লাভ হিম। তাই এই সেন্টেন্সগুলো পড়ার সময় এখন এদের যে ব্রেকেট দেওয়া আছে, ব্রেকেটের শব্দগুলো হচ্ছে ভার্ব। এখন এই ভার্বগুলো এখানে সঠিক ফরম্যাটে নাই, আমাদেরকে এটা সঠিক করতে হবে। তো আসো দেখি আমরা কিভাবে করব। এই যে সেন্টেন্সগুলো তোমরা দেখলা, এখানে দেখার পরে এই যে ভার্বটা, তাই না, এই ভার্বের পূর্বে এটাকে আমি কিভাবে কোন ক্লুয়ের উপর ভিত্তি করে আমি চেঞ্জ করব, সেই ক্লুটা হচ্ছে এইটা। আমাকে এর উপর ভিত্তি করে একে পরিবর্তন করতে হবে। তা আশা করছি তোমরা এই শব্দটা দেখে বুঝতে পারছো এই অনটা কি জিনিস, তাই না? যারা জানো এই অন কি, পার্টস অফ স্পিচের কোন অংশ, তারা লিখে ফেলো, আমি অবশ্যই কমেন্টস বক্স চেক করব। তারপরে দেখো উইথ এ ভিউ টু, এখানে এই বাইটা চেঞ্জ হবে কার উপর ভিত্তি করে, উইথ এ ভিউ টু এর উপরে ভিত্তি করে। তো এই উইথ এ ভিউ টু পার্টস অফ স্পিচের কোন অংশ যারা জানো তারা দ্রুত লিখে ফেলো। তারপরে দেখো হি ওয়ান্টেড টু নো, he wanted to know। এখন এই টু শব্দটা পার্টস অফ স্পিচের কোন অংশ, তার উপর ভিত্তি করে এর রূপটা পরিবর্তিত হবে। তো আশা করছি শিক্ষার্থীরা যারা লাইনে আছো তারা আমার কথাগুলো শুনতে পাইছো এবং বুঝতে পারছো যে আমি তোমাদের কাছ থেকে এখন কি চাচ্ছি। আমি চাচ্ছি এই অনটা কি, উইথ এ ভিউ টু কি, এই টুটা কি। যদি তোমরা জানো তাহলে ক্লাসটা অবশ্যই অনেকটা সোজা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এই অন উইথ এ ভিউ টু টু এরা হচ্ছে প্রিপোজিশন। অন উইথ এ ভিউ টু টু এরা হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, তো এরপরে কি হবে সেটা একটু পরে আশা করছি তোমরা বুঝতে পারবা। কি বলছি, এরা হচ্ছে প্রিপোজিশন। এর মধ্যে টু হচ্ছে একটা প্রিপোজিশন যার পরে ভার্বের সাথে প্রেজেন্ট ফর্ম হয়। টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ঠিক আছে, তাহলে টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়, প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়, প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। তোমরা জানো টু এর পরে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয় তখন তাকে কি বলে, ইনফিনিটিভ বলে, তখন তাকে ইনফিনিটিভ বলে। তোমরা যারা লাইনে আছো অবশ্যই লিখে ফেলো, কারণ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটা আমাদের জানতে হবে। ওকে, এরপরে দেখতে পাচ্ছ উইথ এ ভিউ টু। এখন কথা হচ্ছে উইথ এ ভিউ টুটা কি। এই উইথ এ ভিউ টু এখানেও টু আছে, কিন্তু এই টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে না, কারণ এই টু হচ্ছে, উইথ এ ভিউ টু হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ কি তোমরা এর হয়তো জানো, ফ্রেজ হচ্ছে কি এক বা একাধিক ওয়ার্ডের সমষ্টি যেখানে সাবজেক্ট থাকে না, ভার্ব থাকে না। তো এটাও একটা প্রিপোজিশন, কিন্তু এখানে আলাদাভাবে টুকে কাউন্ট করা যাবে না। তারপর অন, অন হচ্ছে স্বাভাবিকভাবেই একটা প্রিপোজিশন। এছাড়া আরো প্রিপোজিশন আছে যাদের সাথে ভার্বের, যাদের পরে ভার্ব থাকলে সেগুলোর সাথে আইএনজি যোগ হয়, সেগুলো আমি এখন তোমাদের দেখাবো। আশা করছি তোমরা এতটুকু বুঝতে পারছো, আশা করছি তোমরা এতটুকু লিখে ফেলছো। আমি এখন উত্তর লিখবো না, আমি একটু পরে উত্তর লিখবো। এরপরে প্রিপোজিশনাল ফ্রেজ বললাম, কি বললাম, প্রিপোজিশনাল ফ্রেজ উইথ এ ভিউ টু। এইরকম প্রিপোজিশনাল ফ্রেজ আরো আছে, সেগুলো কি দেখো এখানে, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, অ্যাডিক্টেড টু, ক্লোজার টু। তারপর উড ইউ মাইন্ড, তারপর হচ্ছে ক্যানট হেল্প। উড ইউ মাইন্ড, তারপর হচ্ছে ক্যানট হেল্প। এই যে শব্দগুলো, এদের পরে যখন কোনো ভার্ব থাকবে তাদের সাথে অবশ্যই তোমাকে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে।
এগুলো তোমাদের মনে রাখতে হবে। আশা করছি প্রিয় শিক্ষার্থী এই প্রথম দুইটার অ্যান্সার তোমরা পেয়ে গেছো, তিনটা অ্যান্সারই পেয়ে গেছো। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আরো কিছু যে প্রিপজিশন আছে তাদের পরে ভার্ব থাকলে আইএনজি যোগ হয়, সেগুলো আমি এখন তোমাদের লিখে দিব। তোমরা আশা করছি এগুলো লিখে নিবা। যেমন ধরো এখানে একটা আছে অন, আরো কিছু প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয় বলছি, সেগুলো আমি লিখছি। একটা বক্স করে নেই, দেখো অন, অনের পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ করতে হবে, ইন এর পরে ভার্ব থাকলে আইএনজি যোগ করতে হবে, উইথ এর পরে ভার্ব থাকলে আইএনজি যোগ করতে হবে, বাই এর পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ করতে হবে, তারপরে উইদাউট, উইদাউট আছে, তারপরে কি আছে আরো, এই দেখো ফ্রম, উইদাউট ফ্রম। আমি নীল কালিতে লিখছি, আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এই যে প্রিপজিশন গুলো, এই যে প্রিপজিশন গুলো, এদের পরে যখন কোনো ভার্ব থাকবে অবশ্যই আমাদের তার সাথে আইএনজি যোগ করতে হবে। এছাড়াও যে প্রিপজিশনাল ফ্রেজ গুলো আছে এদের পরেও যদি কোনো ভার্ব থাকে আমাকে কি করতে হবে, তার সাথে আইএনজি যোগ করতে হবে। শুধুমাত্র টু ছাড়া, শুধুমাত্র টু ছাড়া। টু যদিও একটা প্রিপজিশন, কিন্তু এটা এর পরে যখন ভার্ব থাকে তখন আমরা তাকে ইনফিনিটিভ বলি, তখন আমরা তাকে ইনফিনিটিভ বলি। তার মানে হচ্ছে যেটা বলছে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে এই যে টু আছে, টু এর পরে নিউ আছে, তারপরও আমাদের কিন্তু ভার্বগুলো সম্পর্কে পরিচিত থাকতে হবে। আমাদের ভার্বগুলো সম্পর্কে অবশ্যই পরিচিত থাকতে হবে। যদি আমরা না জানি যে এখানে নিউ শব্দটা আছে, এটা কোন ফর্মে আছে, তাহলে আমি কিভাবে বুঝবো যে এটার প্রেজেন্ট ফর্মটা কি হবে, আমাকে জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমরা যেটা শিখলাম আজকে, প্রিপজিশনের পরে যদি ভার্ব থাকে তার সাথে আইএনজি, তাহলে সঠিক উত্তর গোইং। ভেরি গুড। তারপর এটা হচ্ছে কি উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, তাহলে এই বাইটা হয়ে গেছে বাইং, বাইটা হয়ে গেছে বাইং। ভেরি গুড, ওকে। তারপর হচ্ছে কি, যেহেতু এটা টু, টু এর পরে বলছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে এটাও সঠিক উত্তর হয়েছে নো, KNOW নো। ভেরি গুড। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি এইভাবে যদি তোমরা এই যে নিচে যে আমি প্রিপজিশন গুলো দিয়েছি এবং যে ক্লু গুলো দিয়েছি এগুলো যদি তোমরা বারবার মুখস্থ করো, তাহলে পরীক্ষায় প্রিপজিশন এবং প্রিপজিশনাল ফ্রেজ যুক্ত কোনো সেন্টেন্স যদি তুমি পাও, খুব সহজেই তার ভার্বের রূপান্তরটা করতে পারবা। তো আমরা দ্বিতীয় রুলসে চলে যাই। ওকে, এখন দ্বিতীয় রুলস, দ্বিতীয় রুলসটা খুবই সহজ। তোমরা জানো, তোমরা সবাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা জানো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? আজকের দিনের চতুর্থ শ্রেণী। তোমরা কি সবাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার জানো? যদি জানো আমাকে একটু মেসেজ বক্সে লিখে দাও, আমি দেখি কে কে জানো। তারপর এখন তাহলে এখন আমি লিখে দিই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এটা তো জানি, কিন্তু আমি যখন কোন সেন্টেন্সকে রূপান্তর করব, যদি আমি এগুলো না পাই, আরো কিছু ক্লু আছে, যেমন জাস্ট, জাস্ট নাও। এবার এগুলো লিখে দাও। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, ঠিক আছে, recently, ever, lately, in the meantime, in the meantime, তারপরে হচ্ছে have, has। এটা তো আমরা জানি। এগুলো যদি থাকে, এই দুইটা শব্দ যদি কোনো সেন্টেন্সে থাকে, অবশ্যই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এগুলো যদি না থাকে, আমরা যদি এগুলো কোনোটা পাই, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এভার, ইন দ্য মিন টাইম, আরো কিছু আছে, ওগুলো আমাদের প্রয়োজন হয় না খুব একটা, আমাদের একাডেমিক সিলেবাসে অত কিছু দরকার হয় না। তো এই যে তুমি এই শব্দগুলো পাচ্ছ, এর মধ্যে কোনোটা অ্যাডভার্ব, ঠিক আছে। তো এই যে দেখো, আবার কোনোটা কনজাংশন, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, অবশ্যই সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারেই করব। আবার একটা জিনিস, একটা কথা খেয়াল রাখো, যে সকল সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই শব্দগুলো, মানে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, এভার, লেটলি এই শব্দগুলো থাকবে, ওইখানে কিন্তু আবার হ্যাভ, হ্যাজ দিয়ে দিবে না।
হ্যাভ দিয়ে দিবে না, তোমাকে শুধু ভার্বটা ব্র্যাকেটে দিয়ে দিবে। তখন তুমি কিভাবে করবা, তুমি ভার্বটাও ঠিক করবা, সাথে ওই পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে তুমি হ্যাভ বা হ্যাজ যোগ করবা। হ্যাভ বা হ্যাজ যোগ করবা অবশ্যই সাবজেক্টের উপর ভিত্তি করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি এর উপর ভিত্তি করে দুটো সেন্টেন্স দিচ্ছি। প্রথম সেন্টেন্সটা তোমাদের জন্য, দিস প্রবলেম অলরেডি। আশা করছি লেখাটা দেখা যাচ্ছে। অলরেডি, হ্যাঁ অলরেডি create an alarming problem বা dimension, তারপরে হচ্ছে বি নাম্বারটা, শুধু দুইটাই দিব। I just received your letter. আশা করছি লেখাটা দেখা যাচ্ছে, কলমের কালি কমে গেছে তো। হ্যাঁ, ওকে, তোমরা এটা লিখে দাও। আশা করছি যদি তোমরা এটা বুঝে থাকো, এই ক্লুগুলো থাকলে ওইটা এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে করব, আশা করছি তোমরা লিখে দিতে পারবা। এই ক্ষেত্রে একটু তোমাদের সমস্যা হতে পারে দ্বিতীয় সেন্টেন্সটা, তবে তোমরা যদি মোটামুটি ভাবে দুই একবার রিডিং করো, তোমরা খুব সহজেই সঠিক উত্তরটা দিতে পারবা। কারণ প্রথম ধাক্কায় সঠিক না হলে দ্বিতীয়বার কিন্তু অবশ্যই সঠিক হবে। কারণ তোমরা উত্তরটা করার আগে একটু বারবার 2-3 বার পড়ে নাও। তোমরা তো লিখবা, লিখে অবশ্যই পড়ে নিবা, তারপর মেসেজ করবা খুব দ্রুত। এগুলো হচ্ছে কোশ্চেন। এই দুইটা কোশ্চেনের অ্যানসার উপরে নিয়ম অনুসারে বা উপরে ক্লুগুলো ব্যবহার করে, ওই টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করে এটা তোমাদের লিখে দিতে হবে। আশা করছি তোমরা খুব দ্রুতই লিখে দিবা। আবার বলছি, যদি কোনো সেন্টেন্সে জাস্ট নাও, already, yet, recently, lately, ever, in the meantime অথবা have, has থাকে, অবশ্যই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে আমাকে এই যে দেখো এখানে অলরেডি পাওয়া গেছে, তাই না? অলরেডি শব্দটা আমরা পেয়েছি, তাহলে এটাকে কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার করতে হবে, এটা ক্রিয়েটেড। হয়তো লেখাটা বুঝতে পারো না, এটা ক্রিয়েটেড, already create, একজন উত্তর করেছে, দুজন করেছে, কিন্তু প্রিয় শিক্ষার্থী দেখো, তোমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখলা, এটা লিখলা, কিন্তু পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে একটা হ্যাভ বা হ্যাজ আসবে না? একটা হ্যাভ বা হ্যাজ তো দিতে হবে, কারণ এগুলো থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ঠিক আছে, কিন্তু পাস্ট পার্টিসিপল করলে অবশ্যই সেটা আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারেই তো করতে হবে। তোমরা হ্যাভ বা হ্যাজ লেখনি কেন? আশা করছি এখনো তোমরা তোমাদের বোঝাতে পারি না। আবার বলছি, দেখো, দিস প্রবলেম অলরেডি ক্রিয়েট আছে, তাহলে এখানে কি বলছি? কোন সেন্টেন্সে যদি এই শব্দগুলো থাকে, কোন সেন্টেন্সে থাকে, সেখানে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে করতে হবে, হ্যাঁ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করছো, ঠিক আছে, কিন্তু এই পাস্ট পার্টিসিপলের আগে তো তোমাকে হ্যাভ বা হ্যাজ তো লিখতে হবে, তারপরে তো সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, না হলে এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। কারণ আমাকে করতে হবে পাস্ট পার্টিসিপলের পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অনুসারে নয়, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার অনুসারে, পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার অনুসারে নয়, আমাকে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ বা হ্যাজ, ঠিক আছে? আমি যদি হ্যাভ বা হ্যাজ না দেই, সেটা কিন্তু আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। আশা করছি সঠিকভাবে লিখে দিবা। গুড। হ্যাজ ক্রিয়েটেড, হ্যাভ রিসিভড, ওকে, হ্যাভ রিসিভড, কিন্তু এই হ্যাভটা কোথায় বসবে? আচ্ছা, একটা সঠিক উত্তর পেয়েছি। এই হ্যাভটা বসবে অবশ্যই এই জাস্টের আগে, আই হ্যাভ জাস্ট। দেখো আমি উত্তরটা লিখে দিচ্ছি, হ্যাভ জাস্ট রিসিভড, এইভাবে করতে হবে, কারণ আগে আমাকে পারফেক্ট
পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে হবে, তারপরে আমাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তারপরে দিস এ প্রবলেম, তারপরে হচ্ছে দিস এ প্রবলেম, এটা হচ্ছে সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হলে কি বসে? হ্যাজ ক্রিয়েটেড, হ্যাজ ক্রিয়েটেড। আশা করছি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এখানে হচ্ছে কি অলরেডি দিস প্রবলেম হ্যাজ অলরেডি ক্রিয়েটেড an alarming dimension, হ্যাজ ক্রিয়েটেড, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা সঠিক উত্তরটা লিখে দিছি। তারপরে হচ্ছে বাদ বাকি অংশটা তুমি লিখে দিলা। আমি যেটা বলছি দেখো ক্রিয়েট, এই শব্দগুলো আছে, এই শব্দগুলো মুখস্থ করে ফেলবা, কারণ তোমাদের বোধহয় মুখস্থ নাই, এই কারণে সমস্যা হচ্ছে। মুখস্থ করে ফেলবা যে এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার অনুসারে করতে হবে। আমাকে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করার আগে আমাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি ব্যবহার করার পূর্বে অবশ্যই সেখানে আমাকে পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। সেটা ব্যবহার করতে গিয়ে আমাকে অবশ্যই পারসন সম্পর্কে ধারণা থাকতে হবে। পারসন অবশ্যই তোমরা জানো শুধুমাত্র আই এর সাথে হ্যাভ বসে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসে, আর সকল ক্ষেত্রে কিন্তু হ্যাভ বসে। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের এটা বোঝাতে পেরেছি। শুধু বুঝলে হবে না, তোমাদের কিন্তু মুখস্থ করে ফেলতে হবে শব্দগুলো, যে নাহলে কিন্তু মুখস্থ না থাকলে কনফিউশনে পড়ে যাবে। তো এখন আমি আজকের দিনের তৃতীয় রুলস, ওকে, আজকের দিনের তৃতীয় রুলস হচ্ছে সবচেয়ে সহজ একটা রুলস। সেটা কি? তোমরা আগে সেন্টেন্স দেখো। এই যে সেন্টেন্স তিনটা দিলাম, এই সেন্টেন্সের তিনটার মধ্যে একটা বৈশিষ্ট্য তোমরা দেখতে পাচ্ছ। এই সেন্টেন্সের তিনটার মধ্যে তোমরা প্রথমটা দেখতে পাচ্ছ আই হ্যাভ ফিনিশড। তো সমস্যা কি? আমি শেষ করেছি। কি শেষ করেছি? বই পড়া শেষ করেছি। আই সাজেস্টেড হিম গো টু দ্য ইউএসএ। আমি তাকে সাজেস্ট করেছি কোথায় যাওয়ার জন্য? ইউএসএ তে যাওয়ার জন্য। তো সমস্যাটা হচ্ছে কি, তোমরা এখানে দেখো রুলস আলোচনা করলে অনেক হয়ে যায়, কিন্তু অত রুলসে না গিয়ে একটা স্বাভাবিক চিন্তা করো। এখানে অক্সিলারি ভার্ব আছে, এখানে আর একটা ভার্ব আছে, তার মানে কি এটা হচ্ছে ভার্বের ফিনিশ হচ্ছে মূল ফর্ম, তাই না? ফিনিশ হচ্ছে ভার্বের মূল ফর্ম, আর এখানে পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়েছে। তো এই যে ভার্ব, এই ভার্বের পরে রিডও একটা ভার্ব, রিড একটা ভার্ব, তোমরা জানো তো পড়া, ঠিক আছে। তারপরে এখানে দেখো সাজেস্টেড, এটা একটা ভার্ব সাজেস্ট, তারপর এটাও একটা ভার্ব, এরপরও একটা ভার্ব আছে, তারপরে মেড, মেডের পরে আবার একটা ভার্ব আছে। তাহলে এখন আমরা কি করব? তোমরা কি ধারণা করতে পারছো এখানে কি হবে? যারা মোটামুটি ভাবে রাইট ফর্ম অফ ভার্বের উপর কিছুটা দখল রাখো বা দক্ষতা রেখেছো বা মোটামুটি অ্যানসার করতে পারো, তারা অবশ্যই করে দিতে পারবে। দেখি আমি কে কে করে দিতে পারো এখানে কি হবে। যদি তোমরা করে দিতে পারো ভালো কথা, যদি না পারো আমি অবশ্যই ব্যাখ্যা করে তোমাদের বুঝাই দিব, কারণ বুঝাই দেওয়াই তো আমার কাজ, তাই না? তোমরা একটু চেষ্টা করো, একটা মিনিট সময় দিলাম যে এই ভার্বগুলো কি হবে। এখানে প্রিপোজিশন কখনো রাইট ফর্ম অফ ভার্বে কখনো তোমাকে নিজে থেকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে না। একজন কমেন্টস করেছে যে স্যার এখানে কি প্রিপোজিশন বসাতে হবে? আমি তোমাকে বলছি প্রিপোজিশন সেন্টেন্সের মধ্যে দেওয়াই থাকবে। যদি রাইট ফর্ম অফ ভার্ব তোমাকে করতে বলে, তোমাকে প্রিপোজিশন নতুন করে আনতে হবে না। তোমাকে হয় অক্সিলারি ভার্বটা আনতে হবে, না হলে মূল ভার্বটাই পরিবর্তন করতে হবে, কিন্তু তোমাকে কোনো রকম প্রিপোজিশন নতুন করে আনতে হবে না। প্রিপোজিশন তোমার সেন্টেন্সের মধ্যে দেওয়াই থাকবে। ওইটাও একটা ক্লু, যদি প্রিপোজিশন থাকে তাহলে প্রিপোজিশনের উপর ভিত্তি করে তোমাকে ভাবটা পরিবর্তন করতে হবে। তো আশা করছি তুমি তোমার কনফিউশনটা দূর করতে পারছো। এরপরে ওকে, ভেরি গুড, এই যে চমৎকার। সিঙ্গুলার আর প্লুরাল হবে কিনা? সিঙ্গুলার আর প্লুরাল যেটা হওয়ার সেটা কিন্তু হয়ে গেছে। এরকম কোশ্চেন করবা অবশ্যই, ক্লাসটা খুবই ভালো লাগবে। এখানে দেখো সিঙ্গুলার না প্লুরাল, আই হচ্ছে সিঙ্গুলার, তাহলে তার সাথে তো হ্যাভ বসছে, তাহলে সিঙ্গুলার আর প্লুরালের ঝামেলাও শেষ, ঠিক আছে। তো আরেকটা কমেন্ট দেখবো, এরপরে আমি আমার এটার ব্যাখ্যায় চলে যাব। যেমন আই সাজেস্ট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আই মেক, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখানে সিঙ্গুলার আর প্লুরাল যা হওয়ার তা কিন্তু হয়ে গেছে।
তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছ থেকে রেসপন্স আমি ভালো পাচ্ছি। ওকে, ভেরি গুড। রিডিং, গোয়িং, ভেরি গুড। আচ্ছা, একটা সঠিক উত্তর আমার কাছে চলে এসেছে, কিন্তু ও সঠিক উত্তর দিয়েছে, ও তো শুধু উত্তরে দিয়েছে, তাই না? কিন্তু ও কিন্তু ব্যাখ্যা দিতে পারেনি, কারণ ওর পক্ষে ব্যাখ্যা দেওয়া অনলাইনে অসম্ভব, কারণ তোমরা দিলেও শুনতে পাবা না। ওকে, আচ্ছা শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল রাখো, যদি কোনো সেন্টেন্সে পরপর দুইটা ভার্ব থাকে, কি বলছি, কোনো সেন্টেন্সে যদি প্রথমে একটা ভার্ব আছে, এই ভার্বটার পরে তুমি চিনতে পারো, বুঝতে পারছো এটা একটা ভার্ব, কিন্তু এর পরে আবার একটা ভার্ব দিয়ে ওটা ব্রেকেট দিয়ে দিছে, তারপরে আবার একটা ভার্ব দিয়ে ব্রেকেট দিয়ে দিয়েছে, অবশ্যই সেটা কিন্তু সিম্পল সেন্টেন্স হতে হবে। ঠিক আছে, সিম্পল সেন্টেন্স হতে হবে। যদি কোনো সিম্পল সেন্টেন্সে পরপর দুইটা ভার্ব থাকে, তাহলে দ্বিতীয় ভার্বটার সাথে জাস্ট আইএনজি যোগ করতে হবে। দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হবে, যাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। ঠিক আছে, যাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি, তার মানে হচ্ছে এখানে একটা ভার্ব আছে, এরপর একটা ভার্ব আছে, তার মানে দ্বিতীয় ভার্ব। তাহলে সব সময় যেটা করবা, প্রথমে একটা ভার্ব থাকলো, এরপরে যদি আরেকটা ভার্ব দেয়, আমি বলছি মাঝে মাঝে তোমাদের মনে হবে যে স্যার কি বললো, এখানে কি হলো, অবশ্যই সেটা সিম্পল সেন্টেন্সে হতে হবে। সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ক্লোজ থাকে, একটা মাত্র ক্লোজ থাকে। ক্লোজ বুঝো তো তোমরা? আশা করছি ক্লোজ বুঝো। যদি না বুঝে থাকো কমেন্টস বক্সে জানাবা, পরবর্তী রাইট ফর্ম ভার্ব শেষ করে অবশ্যই আমরা ক্লোজের উপর একটা ক্লাস করে ফেলবো, যেহেতু এখানে সময় আছে। প্রিয় শিক্ষার্থী, এছাড়াও আমি নিজে আমার ফেসবুক পেজ থেকে ক্লাস পরিচালনা করি সপ্তাহে 2 দিন। ওখানে আমি একাডেমিক না, আমি বিস্তারিতভাবে যে কোনো একটা রুলস নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করি। আশা করছি তোমরা যদি আমার ফেসবুক পেজে কানেক্ট পাও, তাহলে তোমরা খুব সহজেই সেখান থেকে অ্যান্সারগুলো দেখতে পাবা। ঠিক আছে, অ্যান্সারগুলো দেখতে পাবা, এবং সেখানে বিভিন্ন গ্রামারের বিভিন্ন আইটেমের উপর বিস্তারিতভাবে আলোচনা করা থাকে। এই ক্লাসগুলো তোমরা দেখতে পারো যদি ইচ্ছা করে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, যেটা বলেছে পরপর যদি দুইটা ভার্ব থাকে, তাহলে দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হবে, এবং সেটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হবে। ঠিক আছে, সেটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হবে। তো আর বেশিক্ষণ ক্লাস নিতে পারছি না। ওকে, তাহলে এরকম প্রথমটার উত্তর হয়েছে কি, রিডিং। তাহলে দ্বিতীয়টার উত্তর হচ্ছে গোয়িং, কারণ একজন লিখে দিচ্ছে গোয়িং। তারপরের উত্তরটা হচ্ছে গেটিং। আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, আগামী দিন আমি প্যাসেজ নিয়ে আলোচনা করব। এই রুলসগুলো যেই প্যাসেজের অংশ ছিল সেই প্যাসেজটা নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।